এখন তোমাদের 24 পৃষ্ঠার অনুশীলনী 2.1 সমাধান করাবো। এটা প্রথম পর্ব। লেখা আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। আচ্ছা, সমানুপাত আগে একটু বুঝো যে সমানুপাত কি, এটা একটু বুঝাই, তারপরে আমি অঙ্কে চলে যাচ্ছি। ধরো আমি একটা অনুপাত এখানে লিখলাম যে 5:10, ঠিক আছে। আরেকটা অনুপাত এখানে লিখলাম যে ধরো 15 এখানে লিখলাম 30। এখন চিন্তা করা যায় এই দুইটা এই অনুপাত একটু যদি হিসাব করি, এই অনুপাতটা আমরা এইভাবে লিখতে পারি যে তোমার অনুপাতের উভয় রাশিকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে ভাগ করে দেওয়া যায়। তো আমার ধরো 5 দিয়ে 2টাকেই ভাগ যায়, 5 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল হয় 1, 5 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল হয় 2। আবার 15কে যদি আমরা কত দিয়ে ভাগ যায়, 15কে 15 দিয়ে ভাগ যায়, 15কে 15 দিয়ে ভাগ করলে হয় 1, 30কে 15 দিয়ে ভাগ করলে ভাগফল হয় কত, 2। তাহলে চিন্তা করো যে এই অনুপাতের মান আসলে কত, 1:2। এইটাও হিসাব করে আসলে কত, 1:2। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে 5:10 সমান 15:30। এই যে এইটাকেই বলা হয় তোমার কি সমানুপাত। মানে কি সমানুপাত এর মানে সমানুপাত মানে কি সমান অনুপাত মানে অনুপাতের মান কি একই। যে সমান চিহ্নের এই পাশের অনুপাতের যে মান আসবে হিসাব করলে এই পাশেরও অনুপাতের মান যদি একই হয় মাঝখানে, তার মানে আমরা সমান চিহ্ন থাকলে এই অংশকে বলা হয় তোমার কি সমানুপাত। এইটাই হলো কি সমান অনুপাত। এখন অনুপাতের ক্ষেত্রে সমান চিহ্ন না দিয়ে তোমার এইভাবে ডাবল ইস্টু চিহ্ন দেওয়া হয়, ঠিক আছে। এটা সমান চিহ্নের পরিবর্তে দেওয়া হয়, বুঝে নিতে হবে। এটা সমান এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে কি সমান। এটাই হলো সমানুপাত, অর্থাৎ সমান অনুপাত মানে সমান চিহ্নের উভয় পাশের অনুপাতের মান কি একই হইলে ওই অনুপাতকে বলা হয় তোমার কি সমানুপাত। অর্থাৎ 4টি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত সমান হলে 4টি রাশি একটি সমানুপাত তৈরি করে। 4টি রাশির এই যে দুইটা রাশি যদি অনুপাতের মান একই সমান হয় এটা সমানুপাত। এখন অঙ্ক করাই আগে দেখো। এখন এই যে এখানে যে লেখা আছে তোমার 1 নাম্বার বলছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। এই যে ক নাম্বার কি দেওয়া আছে, 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। এখন তোমার সমানুপাতের ক্ষেত্রে সমান চিহ্নের পূর্বে যে সমান চিহ্নের যে আগের যে রাশিটা থাকবে এই রাশিটা সমজাতীয় হবে, মানে একক একই থাকতে হবে। আবার সমান চিহ্নের পরের যে রাশি দুইটা আছে এই দুইটারও কি তোমার একক একই হবে, অর্থাৎ সমজাতীয় হবে। এর মানে যেমন এইখানে 3-এর সাথে আছে কেজি একটা একক, আর এই যে 6-এর সাথে কি আছে কেজি একক আছে। তার মানে এই দুইটা হলো সমজাতীয়। এই যে 3 কেজি 6 কেজি এই দুইটা সমজাতীয়, তার মানে এই দুইটাকে আমরা এক পাশে রাখবো। আর 5 টাকা আর 10 টাকা এই দুইটা সমজাতীয়, এই দুইটাকে আমরা আরেক পাশে রাখবো। তাহলে দেখো, তাহলে এটা সমাধান 1-এর ক লিখতে পারি 3 কেজি অনুপাত 6 কেজি, 6 কেজি 6 কেজি, 3 কেজি অনুপাত 6 কেজি সমানুপাত চিহ্নটা দিবা, তারপরে আবার লিখে দিবা যে 5 টাকা অনুপাত 10 টাকা অনুপাত চিহ্নগুলো। এইটাই হলো তোমার। অতএব আমরা লিখতে পারি যে 3:6, জাস্ট এককটা শুধু বাদ দিবা, এই কেজি বাদ, এই টাকা বাদ যায়, 5:10। এটাই হলো তোমার কি 1-এর ক। তাহলে 1-এর খ কি হবে, 1-এর খ অর্থাৎ সমানুপাত চিহ্নের উভয় এই আগের যে দুইটা রাশি এই দুইটার একক একই হবে আর পরের দুইটার একক হবে। এই জন্য যে দুইটা
এককে কেজি ছিল এটা আমরা একসাথে রাখছি, আর যে দুইটা এককে টাকা ছিল ওই দুইটা আরেকসাথে রাখছি। তাহলে ওইটা কিন্তু সমানুপাত। তুমি যদি আগের অনুপাতটা হিসাব করো, পরের অনুপাতটা হিসাব করো, মান একই আসবে। খ নাম্বার, যেমন এখানে আছে 9-এর সাথে কি লেখা আছে? বছর। এখানে 18-এর সাথে কি লেখা আছে? বছর। তার মানে এই 9 বছর আর 18 বছর এই দুইটা রাশি হইল তোমার কি সমজাতীয়। আর 10-এর সাথে লেখা আছে দিন, এখানে 20-এর সাথে লেখা আছে কি? দিন। তাহলে এইটা হলো সমজাতীয়। 10 আর 20 এই দুইটা হলো তোমার কি এখানে সমজাতীয় রাশি। তার মানে সমজাতীয় রাশি সমানুপাতের যে কোনো এক পাশে রাখতে হবে, একই পাশে রাখতে হবে সমজাতীয় রাশি। তাহলে লিখবা যে সমাধান, ওইটার সমাধানটা হলো তোমার সমজাতীয় রাশি আছে কত? 9 বছর, 9 বছর অনুপাত 18 বছর, তারপরে সমানুপাত চিহ্ন দিয়ে, অর্থাৎ ডাবল/2, মানে এটা সমান চিহ্নের পরিবর্তে দেওয়া হয় অনুপাতের সমানুপাতের ক্ষেত্রে। এবার দিবা 10 দিন অনুপাত 20 দিন, 20 দিন। এখন অতএব আমরা লিখতে পারি অনুপাতে তোমার এককগুলা ব্যবহার করতে হবে না, শুধু লিখে দেবেন 9 অনুপাত 18 সমানুপাত চিহ্ন দিয়ে 10 অনুপাত 20। এই হইল সমানুপাত তৈরি করে ফেললাম আমরা। কীভাবে? তুমি যদি এই 9 আর 18 মান হিসাব করে দেখবা মান আসবে 1:2, কারণ 9 দিয়ে 2টারে ভাগ করলে 1:2 হয়। আবার 10 দিয়ে 2টাকে এই পাশের 10 দিয়ে 2টাকে ভাগ করলে 10কে 10 দিয়ে ভাগ করলে হয় 1 অনুপাত 20কে 10 দিয়ে ভাগ করলে হয় 2, মানে 1:2। মানে সমানুপাত চিহ্নের উভয় পাশের অনুপাতের মান একই হয়, এই জন্য এই অংশটা হয়ে গেছিল তোমার কি সমানুপাত। একের গ নাম্বারটা ঠিক একইভাবে লেখা আছে 7 সেমি, আর আরেকটার সাথে আছে কি 28 সেমি। তার মানে এটাই ভাবে হবে যে 7 সেমি অনুপাত 28 সেমি সমানুপাত চিহ্ন দিয়ে, আর ওই পাশে হবে তোমার 15 সেকেন্ড, 15 সেকেন্ড অনুপাত 1 মিনিট 60 সেকেন্ড, 60 সেকেন্ড। ঠিক আছে, 1 মিনিট 60 সেকেন্ড। এখন হিসাব করলে তোমার 7 সেমি, এটা এইভাবে আসছে যে তোমার মিনিট বা 1 মিনিট বা কত লেখা যায় বা 60 সেকেন্ড। তারপর আমরা এইভাবে লিখতে 7 অনুপাত 28 সমানুপাত 15 অনুপাত 60। ঠিক আছে, অতএব এইটাই অতএব দিয়ে লেখা যায়। অতএব এত, এটা হলো অ্যান্সার। গ নাম্বার লেখা আছে 12টি খাতা, মানে টি আছে, দেখো টি, এই টি ধরে নিতে হবে তোমার সমজাতীয়। 12-র সাথে আছে টি, 15-র সাথে আছে কি টি। তার মানে এইভাবে যে 12টি খাতা অনুপাত 15টি পেন্সিল। তোমরা এই দুইটা হলো সমজাতীয়, তাহলে এক পাশে রাখলাম, তারপর সমানুপাত চিহ্ন দিয়ে, আর সমানুপাত চিহ্নের অপর পাশে আবার দুইটা সমজাতীয় রাখবো আমরা। সমজাতীয়ের মধ্যে আছে কি 20 টাকা অনুপাত 25 টাকা, 20 টাকা অনুপাত 25 টাকা। এখন অতএব আমরা লিখতে পারি 12 অনুপাত 12 লিখছি 15, 12 অনুপাত 15, তারপরে এই সমানুপাত চিহ্ন দিয়ে আমরা লিখে দেবো এটা 20 অনুপাত 25। এটাই। আর ও নাম্বারটা তোমার বলছে যে 125 জন ছাত্র 25 জন শিখেছে। জন কথা আছে না, এই জন 125-এর সাথে জন আছে, তার মানে 100 কি 125। এই যে জন হইল তোমার এখানে বুঝতে হবে যে এটা একক, সমজাতীয় একক। জন আছে যে 125 জন ছাত্র
অনুপাত 25 জন শিক্ষক এইটুকু হলো সমজাতীয়। তারপরে সমানুপাত চিহ্ন দিব। এই সমানুপাত চিহ্নের অপর পাশে আমরা সমজাতীয় দুইটা রাশি লিখব। যেমন এখানে আছে হইল 2500 টাকা, 2500 টাকা অনুপাত 500 টাকা, 500 টাকা, ঠিক আছে। 2500 টাকা অনুপাত 500 টাকা। এখন অতএব আমরা লিখতে পারি 125 অনুপাতে একক লেখা হয় না, এখানে লিখে দেব 25, তোর সমানুপাত চিহ্ন দিয়ে লিখব 2500 অনুপাত 500। এখন 2 নাম্বার দেখো কি বলছে যে নিচের ক্রমিক সমানুপাতের, এই যে ক্রমিক সমানুপাত আবার কি এটা একটু দেখো। ক্রমিক সমানুপাত মানে এরকম যে তিনটি রাশির ঠিক আছে, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, দ্বিতীয় তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতিক ক্রমিক সমানুপাতিক বলে। ওই সমানুপাতকে বলা হয় ক্রমিক সমানুপাত। যেমন এখান ধরে আমি লিখলাম যে 25 অনুপাত লিখলাম হইল 45 অনুপাত 45 অনুপাত লিখলাম 81। তুমি চিন্তা করো যে এখানে রাশি কয়টা, রাশি কিন্তু তোমার এই যে দ্বিতীয় রাশি, এই পাশেও কি দ্বিতীয় রাশি, তার মানে এইটা বুঝতে হবে প্রথম রাশি, এইটা প্রথম, এইটা দ্বিতীয়, এইটা দ্বিতীয়, এটা কি তৃতীয়। এর মানে এই যে তোমার যদি এরকম এই মধ্য রাশি, আবার এই দ্বিতীয় রাশি এইটুকুকে বলা হয় আবার কি মধ্য রাশি, মাঝখানের রাশি। এই পাশে এইটা হলো সাইটের রাশি, এটা প্রথম রাশি, এইটা শেষের রাশি, এটাকে আবার বলা হয় প্রান্তীয় রাশি। কি রাশি? প্রান্তীয় রাশি। আর এই মাঝখানের অংশকে বলা হয় তোমার কি মধ্য রাশি। মানে কি এরকম রাশি যদি হয় যে এই দ্বিতীয় রাশির মান যদি একই হয় আর শেষের দুইটা ভিন্ন হইতে পারে, তখন ওইটাকে বলা হয় তোমার কি ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি, আশা করি বুঝতে পারছো। এখন এই যে রাশিগুলো দেওয়া আছে, যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, মানে প্রথম রাশি আর এই তৃতীয় রাশিটা দেওয়া আছে, মধ্য রাশি কিন্তু দেওয়া নাই। সমানুপাত তৈরি করতে বলছে, সমানুপাত তৈরি করো। এই যে এটা কি একটা কি সমানুপাত, ঠিক আছে। এই যে সমানুপাত চিহ্নের উভয় পাশে, এই পাশে একটা অনুপাত, এই পাশে আর একটা কি আছে অনুপাত আছে, এটা হলো সমানুপাত। এইরকম সমানুপাত তৈরি করতে বলছে। তাহলে আমরা কিভাবে তৈরি করব? কারণ সমানুপাত তৈরি করতে হলে তোমার যদি প্রথম রাশি আর প্রান্তীয় রাশি দেওয়া থাকে, তোমার আগে মধ্য রাশিটা বের করতে হবে। এখানে একটা সূত্র আছে, এই মধ্য রাশি বের করার একটা কি আছে সূত্র। এটা হলো প্রথম রাশি 6, প্রান্তীয় রাশি কত 24, প্রান্তীয় মানে তৃতীয় রাশি 24 আর প্রথম রাশি 6, ওই মধ্য রাশি মানে দ্বিতীয় রাশিটা বের করতে হবে। তাহলে এখন 2-এর ক দেখো কিভাবে করি। প্রথমে যে আমরা যে সূত্রটা জানি ওইটা লিখি। তাহলে লিখি, দেখো যে আমরা জানি আগেই সূত্রটা লেখছেন, আগে কি দেওয়া আছে ওইখানে একটু লেখে নেই যে এখানে প্রথম রাশি মান কিন্তু দেওয়াই আছে। তোমার দেখাইলাম, কত দেখাইলাম 6 দেওয়া আছে না, ওইটা লিখে নিবা। এখানে প্রথম রাশি সমান কত 6, এবং প্রান্তীয় মানে তৃতীয় রাশি বোঝায়, তৃতীয় রাশি দেওয়া আছে কত, দেওয়া আছে 24, দেওয়া আছে 24। এখন আমরা যে সূত্রটা জানি ওই সূত্রটা এখানে লিখবো, যে আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান, আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, এটাই হলো সূত্র। মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এখন দেখো বা মধ্য রাশি মানতে নাই, তাহলে মধ্য রাশি রেখে দিলাম, মধ্য রাশি স্কয়ার প্রথম রাশি কত 6, তৃতীয় রাশি কত 24, 6 24, তাহলে 6 আর 24 গুণ করলে হয় 144, বা মধ্য রাশি সমান 144।
144 এই স্কোয়ার আছে স্কোয়ার পরে তোমার স্কোয়ার যদি সমান চিহ্নের ওই পাশে পক্ষান্তর করি তাহলে রুট ওভার হয়ে যায়, তাহলে এই পাশে থাকে মধ্য রাশি, তাহলে স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলাম হয়ে গেল কি রুট ওভার, তাহলে স্কোয়ার নিয়ে গেলে হয় কি রুট ওভার, তাহলে রুট ওভারে 144 মানে কত 12, অতএব মধ্য রাশি 12। অতএব নির্ণেয় ক্রমিক মধ্য রাশি মানে দ্বিতীয় রাশি, তাহলে নির্ণয় ক্রমিক সমানুপাত, তাহলে কীভাবে লিখবা, প্রথম রাশি তো আছে 6 ওইটা লিখবা, অনুপাত চিহ্ন দিবা, তারপরে লিখবা কি দ্বিতীয় রাশি 12 সমানুপাত চিহ্ন দিয়ে আবার দ্বিতীয় রাশি লিখবা, লাস্টে লিখে দিবা প্রান্তীয় রাশি মানে তৃতীয় রাশি কত 24। আশা করি এটা বুঝতে পারছো, এইটাই অ্যান্সার। এই যে 12 ওই আমরা বের করলাম, এই মধ্য রাশি টুকি বের করলাম, এটাই হলো ক্রমিক সমানুপাত, যে সমানুপাত চিহ্নের এই পাশে একটা অনুপাত ওই পাশে আরেকটা অনুপাত, হিসাব করলে মানে কি। 2 এর খ, এখানে তোমার প্রথম যে রাশিটা এটা লিখবা এটার মতো সেম, প্রথম রাশি 25, তৃতীয় রাশি মান দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে কত 81 লিখবা, তো এই লাস্ট লিখে দিবা যে আমরা জানি সূত্রটা লিখবা যে মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি, বা মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি কত 25, তৃতীয় রাশি 81, বা মধ্য রাশি স্কোয়ার 25 আর 81, তাই না। এটা আমরা এইভাবে না করে আমরা স্কোয়ারটা ওই পাশে পক্ষান্তর করি, তাহলে সহজ হবে, এটা একটু সহজভাবে করি। এই স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে হয়ে যায় কি রুট ওভার 25 কত 81, তো মধ্য রাশি, অতএব আরেকটা লাইন বাড়াই, মধ্য রাশি দেখো রুট 25 মানে হইল 5, রুট 81 উপর দিলে হয় 9, 5 নং 45, অতএব মধ্য রাশি পঁয়তাল্লিশ। তারপরে অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত কি লিখবা, প্রথমে লিখবা প্রথম রাশি কত 25, অনুপাত চিহ্ন দিয়ে লিখবা মধ্য রাশিটা 45, সমানুপাত চিহ্ন দিয়ে আবার লিখবা মধ্য রাশি, লাস্ট লিখবা প্রান্তীয় রাশি কত 81। এটাই হইল সমাধান। এখন 3-এর গ নাম্বারটা যে লিখবা, যে প্রথম যেটা দেওয়া সেটা লিখবা, যেখানে প্রথম রাশি কত 16 লিখলাম, তৃতীয় রাশি এটা দেওয়া আছে 49, এটাও লিখলাম। তো এবার আমরা জানি মধ্য রাশি স্কোয়ার এটা সমান আমরা জানি প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। অতএব তোমার মধ্য রাশি স্কোয়ারটা ওই পাশে গেলে রুট ওভার হয়ে যায়, প্রথম রাশি গুণ তৃতীয় রাশি
এটা হিসাব করিলেই হয়ে যাবে। প্রথম রাশির মান দেওয়া আছে 16 লিখলাম, তৃতীয় রাশির মান 49 এটাও লিখলাম। এই রুট ওভার 16 মানে হলো 4, রুট ওভার 49 মানে কত 7, মানে রুটটা 16-এর উপর দিলে হয় 4, রুটটা 49-এর উপর দিলে হয় 7, 4 7 28, তার মানে মধ্য রাশির মান আসলো কত 28। অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত তোমার কত 16 অনুপাত 28 সমানুপাত চিহ্ন দিয়ে এইখানে লিখে দেবা যে 28 অনুপাত 49, ঠিক আছে। তাহলে মধ্য রাশি মাঝখানে রাখতে হবে। এটাই হলো তোমার কি ক্রমিক সমানুপাত। এখন গ নাম্বারটা, এটা একটু অনেকের ভেজাল হয়, লিখে দেবে এখানে। তো আজ প্রথম রাশিটা এটা লিখবা, প্রথম রাশি আছে 5/7, 5/7 এবং তৃতীয় রাশি 1/5 এটাকে এইভাবে ভগ্নাংশে নিয়ে যাওয়া। কিভাবে নিতে হয়, এই নিচেরটার মাঝেরটা গুণ করবা, 5 আর 1 গুণ করলে 5, আর উপরেরটা করবা যোগ, তাহলে 5 × 5 আর 2 যোগ করলে হয় কত 7, তাহলে 7 উপরে লিখবা, নিচে যা থাকবে নিচে এটাই লিখবা 5। এখন তাহলে এটা হলো তৃতীয় রাশি, এটা হলো প্রথম রাশি। এখন ওই যে সূত্র, তবে আমরা জানি মধ্য রাশি স্কয়ার সূত্র জানি তো। এখন আমরা কি করব, জাস্ট মানগুলো বসাই দিব। তোমার প্রথম রাশি কত 5/7, তৃতীয় রাশি কত 7/5, কাটাকাটি চলে যায়, কাটাকাটি গেলে মান আসে হলো 1। দেখো এই নিচের 7 এইভাবে ভগ্নাংশ গুণাকারে থাকলে তুমি গুণ অবস্থায় থাকলে তুমি নিচে যা আসছে উপরে যদি তাই থেকে কাটা দিতে পারবা, যে কাটা গুণ অবস্থায় থাকলে 5 5, তাহলে কাটা গেলে কত হয় 1 হয়। কত হয় 1 হয়। এখন তো মধ্য রাশি এই যে স্কোয়ারটা ওই পাশে গেলে √1, √1 মানে হলো তোমার 1, √1 মানে কত 1, √1 সমান কত 1। তো নির্ণেয় ক্রমিক সমানুপাত 1 না, প্রথমে কত 5/7, সরি এইভাবে লিখবো, নির্ণেয় ক্রমিক সমানুপাত 5/7 অনুপাত 1 সমানুপাত চিহ্ন দিয়ে আবার 1 অনুপাত 7/5। এটা আশা করি বুঝতে পারছো। এখন 3-এর আরেকটা অঙ্ক আছে, ওইটা শেষ নাম্বারটা। এখানে প্রথম রাশি যেটা দেওয়া আছে ওইটা লিখবা 1.5, আর তৃতীয় রাশি 13.5। এখন কাজ হলো মধ্য রাশি। আমরা যে সূত্রটা জানি, যে আমরা জানি মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি গুণ কি তৃতীয় রাশি। প্রথম রাশি কত 1.5, আর তৃতীয় রাশি 13.5। তুমি যদি এটা গুণ করো তাহলে 20.25। এখন তো মধ্য রাশি যে স্কোয়ার আছে ওই পাশে নিয়ে যেতে হবে স্কোয়ারটা। তো মধ্য রাশি স্কোয়ারটা বসে গেলে √ওভার হয়ে যায় 20.25। এটার উপর
করলে হয় 4.5 4.5। অতএব নির্ণেয় ক্রমিক সমানুপাত 1.5 অনুপাত 4.5 সমানুপাত চিহ্ন দিয়ে 4.5 অনুপাত চিহ্ন দিয়ে লিখবা কত প্রান্তীয় রাশি কত 13.5 13.5 এখানে লিখে দিবা 13.5। ঠিক আছে, এই যে 1.5 অনুপাত 4.5 সমানুপাত 4.5 অনুপাত 13.5। প্রিয় শিক্ষার্থীরা 3 নাম্বারটা দেখো, যে শূন্যস্থান পূরণ করো। এখানে যে প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে এবং চতুর্থ রাশি দেওয়া আছে, কিন্তু যে মাঝখানে যে তৃতীয় রাশি দেওয়া নাই, তাহলে একটা সূত্র জানলে তুমি সবটি অঙ্ক পারবে এখানের মধ্যে। ঠিক আছে, তাহলে দেখো এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশি। তৃতীয় রাশি দেওয়া নাই, তৃতীয় রাশিটা আমরা সূত্র দিয়ে বের করবো। এগুলো সহজ, এগুলো একদম সহজ। দেখো 3-এর ক নাম্বারটা, তাহলে যেগুলো দেওয়া আছে সুন্দরভাবে আগে লিখে নিবা, যে এখানে প্রথম রাশি যা দেওয়া আছে 11 লিখবা, দ্বিতীয় রাশি দেওয়া আছে 25, তৃতীয় রাশি দেওয়া নাই, দেওয়া আছে কি একটা বক্স, এইভাবে একটা বক্স দেওয়া আছে, বক্সই লিখবা। আর চতুর্থ রাশি এবং চতুর্থ রাশি এটা দেওয়া আছে হলো 50। তাহলে এখন আমাদের কাজ এই তৃতীয় রাশিটা বের করা। এই সূত্রটা একদম মুখস্থ করে ফেলবা, যে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দেখো প্রথম রাশি কত দেওয়া আছে 11, তাহলে প্রথম রাশির জায়গায় 11 লিখলাম। চতুর্থ রাশি মান দেওয়া আছে কত 50 লিখলাম। দ্বিতীয় রাশি কত দেওয়া আছে 25 লিখলাম। তৃতীয় রাশি দেওয়া নেই, তাহলে তৃতীয় রাশি রেখে দিলাম, তৃতীয় রাশি। এই তৃতীয় রাশির মানটাই বের করব। কাজ হইল কিভাবে বের করবা, দেখো এটা একটু আমরা এইভাবে লিখতে পারি, যে 11 গুণ 25 কি অবস্থায় আছে, এই তৃতীয় রাশির সাথে 25 গুণ আছে, কোনো কিছু গুণ থাকলে অপর পাশে যে ওইটা ভাগ চিহ্নের নিচে চলে যায়, যে ভাগ চিহ্ন দিয়ে ওই 25 লিখে দিলাম। এই পাশে তৃতীয় রাশি, এক পাশে গুণ থাকলে অপর পাশে যে ভাগ অবস্থায় চলে যায়। এখন যদি একটু কাটাকাটি করো, 50কে কত দিয়ে ভাগ যায়, 25কেও তত দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে ভাগ করে দিবা। ধরো 25 দিয়ে 2টাকেই ভাগ যায়, 50কেও 25 দিয়ে ভাগ যায়, 25কেও 25 দিয়ে ভাগ যায়, মানে এমন সংখ্যা নিবা যা দিয়ে 2টাকেই ভাগ যায় উপরে নিচে। তাহলে 25 নিলাম, 25 দিয়ে 50কে ভাগ করলে ভাগফল হয় 2। ওই ভাগফলটা এই যে এইখানে লিখলাম, 2 লিখলাম, 50 কাইটা লিখলাম 2। আর 25কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, এই 1 লিখলাম। আশা করি বুঝতে পারছো। এখন ভাগ চিহ্নের নিচে যদি 1 থাকে, তাহলে ওই 1-এর 1 না লিখলেও হয় পরের লাইনে। তাহলে 11 আর 2 গুণ অবস্থায় আছে, গুণ করলে হয় 22 সমান তৃতীয় রাশি। এই হইল তৃতীয় রাশির মান পেয়ে গেলাম আমরা। একটু অতএব সোজা করে লিখি, একটু তৃতীয় রাশি 22। আশা করি এটা বুঝতে পারছো। আমরা এখানে লিখে দিব যে অতএব 11 অনুপাত 25 সমানুপাত
ওই বক্সের ভিতর হবে 22 অনুপাত 50। এখন খ নাম্বারটা, 3 খ। 3 খ তোমরা যদি প্রশ্ন দেখো তাহলে দেখতে পারবা যে এখানে প্রথম রাশি তোমার দেয়া আছে 7, দ্বিতীয় রাশি দেওয়া নাই, দ্বিতীয় রাশি দেওয়া আছে একটা বক্স, ওই বক্সটা পূরণ করতে হবে আমাদের। তৃতীয় রাশি 8, চতুর্থ রাশি মানটা দেওয়া আছে 64। এখন ওই যে সূত্র দিয়া আমরা দ্বিতীয় রাশিটা বের করব, যে আমরা জানি একটা সূত্রই, ওই একটা দিয়েই অঙ্ক সমাধান করা যায়। আমরা জানি কি জানি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা প্রথম রাশির জায়গায় প্রথম রাশির মান দেওয়া আছে 7, চতুর্থ রাশির মান দেয়া নাই, আছে 64, দ্বিতীয় রাশির মান দেওয়া নাই, ওইটা ওইভাবে রেখেই দিলাম। দ্বিতীয় রাশি, তারপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। তৃতীয় রাশি 8 আছে, 8 লিখলাম। তৃতীয় এখন 7 গুণ 64, এই যে 8 গুণ আছে সমান চিহ্নের এই পাশে 8 আছে গুণ অবস্থায়, তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এই পাশে থাকে দ্বিতীয় রাশি। এখন এমন একটা সংখ্যা নিবে যাতে উপরের কোনো একটা সংখ্যাকে নিচের কোনো একটা সংখ্যাকে ভাগ যায়, যদি ভাগ করা যায় ওইভাবে আছে, যেমন 8 নিলাম, এই 8 দিয়ে তুমি দেখো 64কেও ভাগ যায়, আবার 8কেও নিঃশেষে ভাগ করা যায়, তাহলে 8 দিয়ে আমরা ভাগ করব। 8 দ্বারা 64কে ভাগ করলে ভাগফল হয় 8, এই যে এটা লিখলাম 8। আর 8 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল হয় 1, তাহলে 8 কাইটা লিখলাম 1, বা ভাগ চিহ্ন নিচে 1 আসলে ওই 1 বাদ দেওয়া যায়, তাহলে 7 আর 8, 7 8-এ গুণ করলে হয় কত? 7 8 56, 7 8 56, 5 6 56, তাহলে এই পাশে থাকে কি দ্বিতীয় রাশি। এখন একটু সোজা করে লিখবো যে অতএব দ্বিতীয় রাশি 5 6 56, অতএব 7 অনুপাত ওই বক্সের ভিতর হবে 56 সমানুপাত 8 অনুপাত 64। এইটাই হইল আমার খ নাম্বারের সমাধান। এবার আমরা ঘ নাম্বার করাবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো প্রথম রাশি এটা দেয়া আছে। প্রথম রাশি কত আছে এটা সুন্দরভাবে লিখে ফেলবা। প্রথম রাশি আছে 2.5, দ্বিতীয় রাশি 5.0, তৃতীয় রাশি এটা দেয়া আছে 7, চতুর্থ রাশি এটা দেওয়া না, এটা দেওয়া আছে বক্স। এই আমরা চতুর্থ রাশির মানটা বের করলেই বক্সটা পূরণ করতে পারবো। তাহলে আমরা তো সূত্র জানি, সূত্রটা আমরা লিখবো এখানে, যে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি
গুণ তৃতীয় রাশি। মান বসাবো। প্রথম রাশি 2.5, চতুর্থ রাশি দেওয়া নাই, এটা রেখে দিলাম। দ্বিতীয় রাশি 5.0 গুণ 5.0 গুণ তৃতীয় রাশি 7। দেখো চতুর্থ রাশি এই পাশে রাখলাম। তোমার 2.5 এটা চতুর্থ রাশির সাথে গুণ অবস্থায় আছে, ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে ভাগ চিহ্ন নিচে লিখলাম 2.5 আর উপরে যা আছে তাই 5.0 গুণন 7। তাহলে এখানে অতএব চতুর্থ রাশি, তুমি এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো যে 5.0 সাথে 7 গুণ করবা, তার সাথে 2.5 দিয়ে ভাগ করবা, যা আসবে তা এখানে লিখে দিবা, ঠিক আছে। অথবা এইভাবে করা যায়, 2.5কে 2.5 দিয়ে ভাগ করলে মান আসে হলো তোমার এই যে 5 সাথে কত 35, 35কে 2.5 দিয়ে ভাগ করলে তোমার মান আসে 14, মান আসে কত 14 আসে। তাহলে চতুর্থ রাশি কত 14। অতএব 2.5 গুণ গুণ না অনুপাত চিহ্ন 5.0 সমানুপাত 7 অনুপাত তোমার বক্সের ভিতর হবে 14। চতুর্থ রাশি এটা 2.5 অনুপাত 5.0 অনুপাত 7 অনুপাত 14। এখন আর দুইটা আছে না, গ নাম্বার। এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। এখন আমরা লিখি, প্রথম রাশি দেওয়া আছে 1/3, দ্বিতীয় রাশি 1/5, তৃতীয় রাশি দেওয়া নাই বক্স, এটা দেওয়া আছে 7/10। এখন আমরা যে সূত্র জানি সূত্রটা লিখব। এটা সূত্র। প্রথম রাশি মান আছে 1/3 গুণ চতুর্থ রাশি 7/10, দ্বিতীয় রাশি 1/5, তৃতীয় রাশির মান দেওয়া নাই। তাহলে দেখো এটা কিভাবে করা যায়। 5 কি অবস্থায় আছে ভাগ, ওই পাশে আসলে গুণ হবে। তাহলে এই যে 5 গুণ অবস্থায় চলে গেল 1/3 কত 7/10। তাহলে এই 3 তৃতীয় রাশির সাথে 1 গুণ করলে হয় তৃতীয় রাশি। কাটাকাটি যায় 5, কিন্তু এটা 5 আর 1 গুণ করলে 5, নিচে আছে কত 3, 7/10 সমান তৃতীয় রাশি। এখন একটু লক্ষ্য করো যে এই 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, 5 দিয়ে 10কে ভাগ করলে ভাগফল হয় 2। তাহলে এখানে ভগ্নাংশটা হচ্ছে 7 আর 1 গুণ করলে 7, 3 আর 2 গুণ করলে 6, বসে হয় তৃতীয় রাশি 7/6। এটাই অ্যান্সার। অতএব আমরা লিখতে পারি 1/3 অনুপাত 1/5 সমানুপাত চিহ্ন
বক্স ছিল, বক্সের ভিতর হবে 7/6 অনুপাত চতুর্থ রাশি কত 7/10, এইটাই অ্যান্সার। এখন ওমো নাম্বারটা ম নাম্বারের তোমার এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এই মানগুলা সুন্দরভাবে লিখবো। প্রথম রাশির মানটাই দেওয়া নাই, মানে বক্স দেওয়া আছে, এটা বের করব। অঙ্কগুলা খুব মজার অঙ্ক। দেখো দ্বিতীয় রাশি দেওয়া আছে 12.5, তৃতীয় রাশি দেওয়া আছে 5, চতুর্থ রাশি দেওয়া আছে কত 25। সো এখন আমরা যে একটা সূত্র জানি ওইটা লিখব। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ কি রাশি তৃতীয় রাশি। এখন মানগুলা শুধু বসাবা। প্রথম রাশির মান তো নাই, এটা রেখে দিলাম। চতুর্থ রাশি আছে কত 25, দ্বিতীয় রাশি আছে 12.5, তৃতীয় রাশি 5। 25 গুণ আছে, ওই দিক গেলে কি হয়, গুণ থাকলে ওই দিক গেলে ভাগ হয়, ভাগ। প্রথম রাশি 12.5 গুণ কত 5 ভাগ 25, কাটাকাটি যায়। বা প্রথম রাশি 5 দিয়ে 25কে ভাগ করলে ভাগফল হয় 5, 5 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল হয় 1। তাহলে 12.5কে আবার 12.5 এর সাথে 1 গুণ করলে হয় 12.5, আর নিচে আছে কত 5। এই 12.5কে যদি তুমি ভাগ করো 5 দিয়ে, মান আসবে 2.5, মান আসবে কত 2.5। এটাই হলো প্রথম রাশি। অতএব বক্সের ভিতর হবে 2.5 অনুপাত দ্বিতীয় রাশি 12.5 সমানুপাত চিহ্ন তৃতীয় রাশি 5, চতুর্থ রাশি 25। প্রিয় শিক্ষার্থীরা, এইটাই হলো এই অঙ্কের সমাধান। এখন 4 নাম্বার অঙ্ক। এখন এই 4 নাম্বারে বলছে যে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। এই 4 নাম্বারে তোমার ক নাম্বারে যে প্রশ্নটা, মানে 3টা রাশি দেওয়া আছে, প্রত্যেকটা একই রকম, যে 3টা করে দেওয়া আছে, যে প্রথম দ্বিতীয় তৃতীয় রাশি দেওয়া আছে, চতুর্থ সমানুপাতেই বলতে তোমার ওইখানে চতুর্থ রাশিটা বের করতে হবে। জাস্ট 3 নাম্বারের মতো এটার সমাধান। দেখো তাহলে এটার সমাধান একদম সহজ। তাহলে 3টা রাশি দেওয়া আছে, ওই 3টা রাশি আগে লিখবো যে দেওয়া আছে দিয়ে। চারের ক, এখানে প্রথম রাশি দেওয়া আছে 5, দ্বিতীয় রাশি এটা দেওয়া আছে 7, তৃতীয় রাশি এটা দেওয়া আছে কত 10। তারপর লিখবো যে আমরা জানি
প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, এই সূত্র এটা, সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। বা এখান থেকে আমরা বের করব কি, মানগুলো বসাই। প্রথম রাশি 5, চতুর্থ রাশি দেওয়া নাই, দ্বিতীয় আছে এখানে রাশি লিখে দিবা, রাশি মানে গুণ চিহ্নের আগে রাশি, রাশি কথাটা লিখে দিবে। দ্বিতীয় রাশি মান দেওয়া আছে 7, তৃতীয় রাশি 10, বা চতুর্থ 5 গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 10কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 2, তাহলে ভাগ চিহ্নের নিচের 1 বাদ দেওয়া যায়, তাহলে 7 আর 2 গুণ করলে 14। এটা আবার কি রাশি, চতুর্থ রাশি। অতএব চতুর্থ সমানুপাতি চোদ্দ। আশা করি এটা বুঝতে পারছো। কারণ 4-এর খ, এখানে প্রথম যে রাশিটা এটা লিখবা, প্রথম রাশি সমান 15, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33, আমরা জানি সূত্র প্রথম রাশি গুণ হচ্ছে, সরি এটা চতুর্থ রাশি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ হলো তৃতীয় রাশি। এখন প্রথম রাশি 15, চতুর্থ রাশি দেয়া নাই, গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, তাহলে 5 দিয়ে 15কে ভাগ করলে হয় 3, 5 দিয়ে 25কে ভাগ করলে হয় 5, 3 11 33, 3কে 3 দিয়ে ভাগ করলে হয় 1, 33কে 3 দিয়ে ভাগ করলে হয় 11, আর 5 গুণ করলে হয় 55। চতুর্থ রাশি 55, অতএব চতুর্থ সমানুপাতি পঞ্চান্ন। শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পারছো। 4-এর গ, প্রথম রাশি যেটা দেওয়া সেটা লিখবা 16, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32, আমরা যে সূত্রটা জানি ওটা লিখবা, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি দ্বিতীয় রাশি
গুণ তৃতীয় রাশি, তৃতীয় রাশি। প্রথম রাশি 16, চতুর্থ রাশির মান নাই। দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32। তো দেখো চতুর্থ রাশি লিখলাম, এই তোমার 15 এই 16 গুণ অবস্থায় ওই দিক গেলে ভাগ হয়ে যাবে। 24 গুণ 32 ভাগ হলো 16, কাটাকাটি যায়। যেমন 16কে 16 দা ভাগ করলে ভাগফল 2, ভাগফল 1, আর 32কে 16 দা ভাগ করলে ভাগফল 2। ভাগচিহ্নের নিচের 1 বাদ দেওয়া যায়, তাহলে 2 আর 24 গুণ করলে 48। অতএব এইটাই চতুর্থ রাশি, তার মানে এইটাই চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি 48। এরপরে গ নম্বর, এখানে প্রথম রাশি প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি 8 সমস্ত 2 এর 1। এর মানে এভাবে সমস্ত আগে থাকলে এটা ভগ্নাংশ নেওয়ার নিয়ম হলো এই যেরকম নিচেরটার মাঝেরটা গুণ করবা, উপরেরটা যোগ, তাহলে 2 আর 8 গুণ করলে 16, 16 আর 1 যোগ করলে উপরে 17, আর নিচে যা আছে তাই 2, 17/2। তৃতীয় রাশি মান দেওয়া আছে 4, যে আমরা সূত্র জানি ওটা লিখব। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। মান বসাবো। প্রথম রাশি 8, দ্বিতীয় রাশি 17/2, তৃতীয় রাশি 4, চতুর্থ রাশি 8 গুণ অবস্থা ওই দিক গেলে ভাগ হয়ে যাবে। 17 সাথে 4 গুণ অবস্থায় থাকবে, 17 গুণ 4, আর এখানে 2 আছে, এই 8 গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে, কিন্তু আবার এই 2 এর সাথে আবার গুণ অবস্থায় থাকবে। এখন কাটাকাটি যদি করো তাহলে এই 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2, 4কে 4 দিয়ে ভাগ করলে হয় 1, তাহলে এখানে থাকতেছে 1 আর 17 গুণ করলে হয় 17, 2 এর সাথে এই 2 গুণ করলে হয় 4, 17/4। এটাই চতুর্থ রাশি। অতএব নির্ণেয় চতুর্থ সমানুপাতি 17/4। ও নাম্বারটা এখানে প্রথম রাশি যেটা আছে এটা লিখবা। প্রথম রাশি কত? 5। দ্বিতীয় রাশি হলো 4.5। তৃতীয় রাশি হলো 7। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন মান বসাবো। প্রথম রাশি 5, চতুর্থ রাশির মান দেয়া নাই, চতুর্থ রাশি। দ্বিতীয় রাশি 4.5, তৃতীয় রাশি 7, চতুর্থ রাশি 4.5 গুণ 7
এটা গুণ অবস্থায় আছে 5, ওই পাশে এগুলো ভাগ হবে। তাহলে এটা ক্যালকুলেটরে যদি তোমরা তুলো তাহলে চতুর্থ রাশি, এটার সাথে গুণ কইরা 5 দিয়ে দিবা ভাগ, 5 দিয়ে ভাগ দিলে ক্যালকুলেটর ছাড়াও এগুলা করা যায়। তোমরা ওই ক্লাস 5 এগুলা করছো, এই জন্য আমি এত ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে 6.3 হয়। এটাই হলো চতুর্থ সমানুপাতি। নির্ণয় চতুর্থ সমানুপাতি 6.3। আশা করি বুঝতে পারছো। এখন 5 নম্বর অঙ্ক দেখাচ্ছে 15 কেজি চালের দাম 600 টাকা। এরূপ 25 কেজি চালের দাম কত? ঐকিক নিয়মে করা যায় অঙ্ক, যেহেতু এটা আমাদের অনুপাত অধ্যায়, এই জন্য আমরা অনুপাত দিয়ে এই অঙ্কটা করে ফেলবো। তাহলে অনুপাতের মাধ্যমে কিভাবে করা যায় দেখো, বলছে 15 কেজি 600 টাকা, আবার বলছে 25 কেজি দাম কত। ঠিক আছে, দাম একটা দাম দেয়া আছে আর দুই জায়গায় কেজি দেওয়া আছে, যে 25 কেজি আর কি 15 কেজি, আরেকটা দাম দেয়া আছে, আরেকটা দাম বের করতে বলছে। জাস্ট 15 কেজির দাম দেয়া আছে, 25 কেজিরটা বের করতে বলছে। এটা কিভাবে করবা দেখো, চালের পরিমাণ দেখো, এটা আমি জাস্ট লিখেছি, চালের পরিমাণ যে অনুপাতে বাড়ে, দামও বাড়বে, দামও ওই অনুপাতে বাড়বে। মানে চাল যত বেশি দাম তত বেশি, এইরকম। মানে চালও বাড়বে, দামও কি তাহলে বাড়বে, দাম ওই অনুপাতে বাড়বে, বাড়বে। অর্থাৎ আমরা লিখতে পারি চালের পরিমাণের অনুপাত সমান চালের দামের অনুপাত। এটা লিখতে পারি। বা চালের পরিমাণ এক জায়গায় আছে তোমার 15 কেজি, আরেক জায়গায় আছে কত 25 কেজি। এইটাই হলো তোমার চালের পরিমাণের অনুপাতটা, 15 কেজি অনুপাত 25। আর দামের অনুপাত, এই যে 15 কেজি আমি কিন্তু প্রথমে লিখছি, 15 কেজির দাম কত 600, এই 600 টাকা অনুপাত তোমার এই 25 কেজির দাম, এটা তো দাম জানি আমরা, তাহলে জাস্ট লিখে দেবো যে 25 কেজি চালের দাম, 25 কেজি চালের দাম। বা কেজি বাদ, এটা চিন্তা করতে পারো যে 15 অনুপাতের কারণে ভাগ চিহ্ন দেওয়া যায়, আর নিচে হইল 25, এই যে সমান চিহ্ন, যে টাকা বংশী থেকে এইটা, এখানে 25 কেজি চালের দাম তো টাকাই আসবে, টাকাটা বাদ আমরা শুধু 600 লিখলাম, আর হইলো ওই 25 কেজি চালের দাম নিচে লিখলাম 25, অনুপাতের কারণে ভাগ চিহ্ন, এই যে ভাগ চিহ্ন, আর এই নিচের অংশটুকু 25 কেজি চালের দাম। বা যদি আর গুণন করি তাহলে দেখো 25 কেজি এই 15 এর সাথে গুণ হবে এই 25 চালের দাম সমান এই 25 এর সাথে 600 গুণ হবে, 25 গুণ 600,
এটা বুঝছো, আর বজ্র গুণন করছি, মানে বজ্র গুণ মানে কোনাকুনি গুণ, মানে এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা, আবার এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা গুণ কইরা সমানের ওই পাশে লিখতে হয়। যে নিচেরটা উপরেরটা এক পাশে, আবার এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা আরেক পাশে। তাহলে 25 কেজির দাম দরকার, তাহলে 25 কেজি আমি এই পাশে রাখলাম, যে 25 কেজি চালের দাম 15 গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে, 25 গুণ 600 ভাগ হইল এই 15। ঠিক আছে, তুমি যদি একটু হিসাব করো, কাটাকাটি করো, তাহলে দেখবা যে মান আসবে 1000 টাকা। ঠিক আছে, অতএব নির্ণেয় চালের দাম 1000 টাকা। আর এইখানে জাস্ট লিখে দিতে পারছো, অতএব 25 কেজি চালের দাম 1000 টাকা। ঠিক আছে, 6 নাম্বার দেওয়া আছে যে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক মানে একদিন, অর্থাৎ প্রতিদিন দৈনিক 550টি শার্ট তৈরি হয়, মানে একদিনে 550টি। ওই ফ্যাক্টরিতে ওই হারে এক সপ্তাহ মানে কি 7 দিন না, ওই 7 দিনে কয়টা শার্ট তৈরি হয় এটা জানতে চাইছে। একদিনে 550টা হইলে 7 দিনে কত হয়, তাহলে এটা আমরা ওই নেমে করে ফেলবো। যে এক সপ্তাহ আমরা জানি 7 দিন, তাহলে দিন সংখ্যা শার্ট সংখ্যা। দেখো যে এখানে একদিন 60 কত কি পরিমাণ, 550 এত। তাহলে 7 দিনে নির্ণয় করবো, এটা আমরা নির্ণয়, যেটা নির্ণয় করবো এটাই নির্ণয় শার্ট সংখ্যা। আর এখন দেখো আমরা অনুপাত দিয়ে কি করে ফেলি এটা, সুতরাং আমরা এইভাবে লিখতে পারি যে মানে দিন সংখ্যা সমানের এক পাশে, মানে সমজাতীয় এগুলো এক পাশে রাখতে হয়, আমরা দিন সংখ্যাগুলো সমানের ওই পাশে রাখবো, আর ষাট সংখ্যাগুলো ওই পাশে রাখবো, ওইখান থেকে হিসাব করে ষাটের সংখ্যা বের করতে পারবো। দিন যেমন একদিন অনুপাত 7, দিনের অনুপাতটা আমরা এই পাশে রাখলাম, আর ষাটের অনুপাতটা ওই পাশে। ষাটের অনুপাত কত, মানে একদিনে কি পরিমাণ 550, আর 7 দিনে এটা তো জানি না, এটা নির্ণয়, জাস্ট লিখে দেব নির্ণয় ষাট সংখ্যা। তো এখন হিসাব করব, 1 অনুপাতের কারণে ভাগ চিহ্ন, আর এগুলো 7, 550 অনুপাতের কারণে ভাগ চিহ্ন, নির্ণয় ষাট সংখ্যা। এখন এইভাবে আর গুণন করব, যেটা জানি না ওইটার বাম পাশে রাখার চেষ্টা করবো। এই জন্য নির্ণয় 60 সংখ্যার সাথে 1 গুণ করলে হয় 1 গুণন নির্ণয় 60, আর এই সাথে সাথে 550 গুণ হবে, তাহলে 7 গুণ 550 নির্ণয় 60 সংখ্যা। দেখো 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটাই হয়, তাহলে 1 এর সাথে নির্ণয় 60 সংখ্যা গুণ করলে নির্ণয় 60 সংখ্যা হয়। 7 আর 550 এটা গুণ করলে হয় 3850 এতটি। অতএব লাস্টে লিখে দাও, তবে 1 সপ্তাহ 60 তৈরি হয় 3850টি।
দেখো 7 নম্বর সমাধান বলছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? তার মানে এখানে বলছে বয়সের অনুপাতে ভাগ করছে, তাহলে বয়স কত? 5, 7, 9। তাহলে অনুপাত কি হবে? 5:7:9। এই অনুপাতে কি করছে? ভাগ করে দিছে। তাহলে কে কত টাকা পাবে? এরকম একটা মোট জিনিসকে যদি এরকম অনুপাতে ভাগ করে দেয়, অঙ্ক করা সহজ একদম। দেখো 7 তোর দেওয়া আছে অথবা এখানে দিয়েও লিখতে পারো। প্রথম পুত্র অনুপাত দ্বিতীয় পুত্র, প্রথম পুত্র অনুপাত দ্বিতীয় পুত্র অনুপাত তৃতীয় পুত্র সমান প্রথম পুত্র অনুপাত দ্বিতীয় পুত্র অনুপাত তৃতীয় পুত্র। তারপর প্রথম পুত্র কত? বয়স হলো 5, পরের জনের দ্বিতীয় জনের 7, তৃতীয় জনের কত? 9। এই অনুপাতটা তোমরা দেওয়াই আছে যে প্রশ্নে, যে বইলা দিচ্ছে যে বয়সের অনুপাত, তার মানে বয়সের অনুপাত এইরকম হয় 5:7:9। এখন ওই 4200 টাকা কি করতে হবে? এই 3 জনের মাঝে দিতে হবে। এরকম কোন একটা মোট জিনিসকে যদি তোমার এরকম অনুপাত দেওয়া থাকে, ওই মোট জিনিসকে ভাগ করে দিতে হবে, এরকম অনুপাত দেওয়া আছে। তাহলে তোমার কাজ হইলো অনুপাতের রাশিগুলোর যোগফলটাকে বের করা। অনুপাতের এরকম যদি মোট জিনিস দেওয়া থাকে, কোনো ভাগ করে দিতে হয়, তাহলে আমরা অনুপাতের রাশিগুলোর যোগফল বের করে নেই। অনুপাতের রাশিগুলোর যোগফল 5 যোগ 7 যোগ 9 যোগ করলে হয় 21। তার মানে অতএব শেষ। মানে এখন এইভাবে করে ফেলবো যে প্রথম পুত্র পাবে মোট টাকা কত? 4200। এই 4200 টাকায় 3 জনকে দিতে হবে, তাই না? তাহলে 4200 টাকার সম্পূর্ণ অংশ কয়টা? 21টা। ওই 21 ভাগের ও কয় ভাগ? 5। 21-এর 5 আর অনুপাত যেহেতু 5, তার মানে 4200 টাকার 21 ভাগের কত? 5 ভাগ পাবে। তো তাহলে কত হয় একটু চিন্তা করো। কাটাকাটি করলে 21কে 21 দিয়ে ভাগ করলে হয় ভাগফল 1। এই 4200কে যদি আমরা এই 21 দিয়ে ভাগ করি, ভাগফল হয় 200। এখন এটার সাথে উপরেরটা হয় কি? গুণ। 200 আর 5 গুণ করলে হয় 1000। তাহলে প্রথম পুত্র পাবে 1000 টাকা। এইভাবে 3টাই বের করে ফেলবো। তাহলে অতএব দ্বিতীয় পুত্র পাবে 4200 টাকার মোট অংশটা নিচে থাকে। মোট হইল অনুপাতের যোগফল 21। এই মোট অংশ নিচে ও কয় অংশ পাবে? দ্বিতীয় পুত্র পাবে 7 অংশ। তাহলে এখানে 7। তাহলে দেখো যদি 7 পায়, তাহলে 21কে 21 দিয়ে ভাগ করলে 1, 4200কে 21 দিয়ে ভাগ করলে হয় কত? 200। 200 আর 7 গুণ করলে হয় 1400। এত টাকা। তৃতীয় পুত্র পাবে 4200 টাকার 21 ভাগের কয় ভাগ পাবে? 9 ভাগ। 9। তাহলে 21কে 21 দিয়ে ভাগ করলে 1, 42কে 21 দিয়ে ভাগ করলে ভাগফল 200। 200 আর 9 গুণ করলে 1800। এইটাই হলো তোমার কি অ্যান্সার। জাস্ট লাস্ট লেখা দেবো। অতএব প্রথম পুত্র পাবে 1000 টাকা,
দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা, তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। ঠিক একই রকমই তোমার এই যে 8 নাম্বারটাও লেখা আছে 2160 টাকা, মানে এই যে একটা মোট একটা অংশ দেখছো, এই যে 2160, এই সম্পূর্ণ 2160 টাকা কি করতে হবে, রুমি জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। মানে এটা তো একই রকম, ওইখানে ছিল 4200 টাকা তিনজনের মধ্যে, এখানে 2160 টাকা, এই তিনজনকে এই অনুপাতে ভাগ করে দিতে হবে। তার মানে অনুপাতগুলোর যোগফল বের করবো, হয়ে যাবে অঙ্ক। তাহলে টাকার পরিমাণটা কত দেওয়া আছে, $2160। প্রদত্ত অনুপাত দেওয়া আছে কি 1:2:3। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফলটা বের করে নিবা। মোট একটা জিনিস যদি কাউকে ভাগ করে দিতে হয় বা অনুপাত দেওয়া থাকে, তাহলে ওই অনুপাতের মোটটা বের করবা, আছে অনুপাত কত হয়, যোগফলটা কত হয়। তাহলে 1+2+3, তাহলে 1+2+3 করলে কত হয়, 6 হয়। তার মানে তো রুমি পাবে 2160 টাকার সম্পূর্ণ অংশ কত, 6 থাকবে এত। রুমির অংশটা কোনটা, 1 যাবে উপরে। তাহলে যদি হিসাব করো 6কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, 2160কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হয় তোমার 360। 360 আর 1 গুণ করলে হয় 360। রুমি পাবে 360 টাকা। কিভাবে জেসমিন পাবে 2160 টাকার সম্পূর্ণ অংশ 6 ভাগের কত, 2। 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 2160কে 6 দিয়ে ভাগ করলে হয় 360, 360কে 2 দিয়ে গুণ করলে হয় 720 টাকা। একইভাবে কাকলি পাবে 2160 টাকার 600 ভাগের 3, 6 ভাগের 3 ভাগ। 6কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 2160কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল 360, 360 আর 3 গুণ করলে হয় 1080। এইটাই অ্যান্সার। জাস্ট লাস্টে লিখে দেবে যে রুমি পাবে 360 টাকা, জেসমিন পাবে 720 টাকা এবং কাকলি পাবে 1080 টাকা। অঙ্ক একদম সহজ এগুলা। এখন 9 নাম্বার লেখা আছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেল, মানে 3 জনের অনুপাত দেওয়া আছে আর একজনের যে কয় টাকা পায় এটা দেওয়া আছে। বলছে লাবিব ও সামি কত টাকা পাবে, মানে 3 জনের ক্ষেত্রে একজনেরটা দেওয়াই আছে, যে সিয়ামেরটা দেওয়া আছে 180, কিন্তু লাবিব আর সামিরটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো অনুপাত দেওয়া আছে দিয়ে অনুপাতটা লিখবা। তারপরে 2 জনের টা নিব, যেমন সিয়ামের সাথে একবার লাবিবের অনুপাত নিব, আরেকবার আমরা যে কোনো আরেকজনেরটা নিব, তাই বের হয়ে যাবে। মানে যারটা দেওয়া থাকবে তার সাথে যারটা দেওয়া থাকবে না অনুপাত নিলেই অঙ্ক হয়ে যায়। এরকম অঙ্ক একটু সহজ এগুলা। তার মানে দেওয়া আছে যেটা ওইটাকে লিখি যে লাবিব
সামি ও সিয়ামের টাকার অনুপাত 5:, এটুকু তো দেওয়াই আছে প্রশ্নে। আমার কাজ হইল যে এখন যে কোনো দুইজনের মানে সিএমের টাকার পরিমাণ দেওয়া আছে, কিন্তু তার মানে সিএমের সাথে যে কোনো একজনেরটা নিব, নিলেই ওরটা বের করা যাবে। যেমন অতএব লিখতে পারি যে লাবিবের টাকা অনুপাত, আমি তার সাথে নিলাম, সিএমের সাথে আমি লাবিবেরটা নিলাম, সিয়ামের টাকা। তাহলে কত হইতে পারে চিন্তা করো তো। এখানে 5 কার, প্রথমে এখানে 5 আছে, তার মানে প্রথম নামটা কার? লাবিবের হইল 5। এই 4 কার? 4 হলো সামির। এই 2 কার? 2 হলো সিয়ামের। তার মানে প্রথমে কি লিখছি? লাবিবের টাকা। তাই লাবিবের টাকার অনুপাত তো তাহলে কোনটা হবে? প্রথমটা 5, তারপরে কি সিয়াম কিন্তু শেষে দিল, আমার শেষে 2 হলো সিয়ামের। এবার আমরা সিয়ামের যেহেতু টাকার পরিমাণ দেওয়া আছে, ওই সিয়ামের সাথে আমরা লাবিবেরটা নিচ্ছি, এইখান থেকে লাবিবেরটা বের করা যাবে। চল দেখো, লাবিবের টাকা অনুপাতের কারণে ভাগ চিহ্ন, আর নিচে আমি লিখলাম সিয়ামের টাকা। পাঁচ অনুপাতের কারণে ভাগ, নিচে কত? 2। এখন আর গুণন করে দিব। তাহলে যেহেতু আমার লাইব্রেরিটা জানা দরকার, লাইব্রেরিটা আগে গুণ করি। লাইব্রেরির টাকার সাথে 2 গুণ করলে হয় 2 × লাইব্রেরির টাকা। আর গুণন কাকে বলো? মানে কোনাকুনি গুণ, কোনাকুনি। এই উপরেরটা এই পাশের নিচেরটা, আবার এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা গুণ করে সমানের ওই পাশে লিখতে হবে। তাহলে সিয়ামের টাকা ইন্টু 5 টাকা গুণ কত? 5। পরে দেখো, এই যে লাইব্রেরির টাকা এই পাশে রাখলাম, দুই কি অবস্থায় আছে? গুণ ওই পাশে গেলে ভাগ হবে। এই সিয়ামের টাকা গুণ 5 ভাগ হইলে এই 2। পরে মান বসাবো যে সিয়ামের টাকার পরিমাণ দেওয়া আছে 180, গুণ কত? 5, আর নিচে কত? 2। পরে 180, 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 180কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 90, 90 আর 5 গুণ করলে 5 নং 45, আর একটা শূন্য আছে, শূন্য, 450। অতএব লাবিব পেল 450 টাকা। এখন যারটা বের করব, আর যারটা দেওয়া আছে, যেহেতু সামিটটা আমরা বের করি নাই, তাহলে যে কোনো একটা নিলে হয়। যেমন লাবিবেরটা আমার জানা আছে, সিয়ামের টাকার পরিমাণও জানা আছে, তাহলে সিয়ামের সাথে সামিটটা নিব, অথবা লাবিবের সাথে সামিটটা নিলেই সামিটটা বের করা যাবে, যেহেতু একজনের টাকার পরিমাণ দেওয়া আছে। তাহলে আমরা নেই আবার লাবিবের টাকা অনুপাত সামির টাকা। তাহলে অনুপাত কত? লাবিবের টাকার অনুপাত দেওয়া ছিল কত? 5, আর সামির টাকার অনুপাত দেওয়া ছিল কত? 4। তাহলে 5:4, বা লাবিবের টাকা অনুপাতের কারণে ভাগ চিহ্ন, নিচে হলো সামির টাকা। তার মানে যে 5 অনুপাতের কারণে ভাগ, নিচে কত? 4, বা এখানে তাহলে চিন্তা করো, আর গুণন করে দিলে সামির টাকার সাথে 5 গুণ হবে, সামির টাকা গুণ 5, আর 4-এর সাথে হবে লাবিবের টাকার গুণ, 4 গুণ লাবিবের টাকা। সামির টাকা ইন্টু 5। লাবিবের টাকার পরিমাণ কিন্তু আমরা বের করছি কত? 450, এখানে 450 লিখে দিলাম। সামির টাকা
5 গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে 4 গুণ 550 ভাগ হইল 5। এটা হিসাব করলে তোমার 5 নং 45 9 একটা 0 তাহলে 90 90 আর 4 গুণ করলে 360 4 নং 36। অতএব স্বামী পাবে 360 টাকা। আশা করি বুঝতে পারছেন। তো স্বামীরটা বের করতে বলছিল, লাভেরটা বের করছে, আমরা বের করছি। জাস্ট লাস্টে লিখে দিবা উত্তর। লাবিব পেল 450 টাকা, স্বামী পেল 360 টাকা। শেষ। 10 নাম্বার বলছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 3/5 অংশ, ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ করে। তাহলে এই যে আমরা শেষ দিক থেকে এটা হিসাব করি, যেমন যে দ্বিগুণ পাই কে, যে ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। তার মানে লিঙ্কনেরটা যদি আমরা ক ধরে, ডালিম পাবে 2 ক, কারণ ডালিম কি হয়, ডালিম পায় দ্বিগুণ, কিন্তু যে ডালিম লিঙ্কনের দ্বিগুণ এটা বুঝতে হবে, যে ডালিম দ্বিগুণ পাচ্ছে, লিঙ্কন 1 গুণ হইলে ডালিম দ্বিগুণ, এরকম লিঙ্কন ক হইলে ডালিম পায় 2 ক। আর সবুজেরটাতে এত অংশ দেওয়াই আছে 3/5। এখন তাহলে এটার সমাধানটা দেখো। প্রথমে আমরা একজনেরটা ধরে নেই, যে লিঙ্কন পেল ক টাকা, পেল ক টাকা, লিঙ্কনের ক পেলে, তাহলে ডালিম কত হবে, যেহেতু বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়, তার মানে লিঙ্কনের টাকাকে 2 দিয়ে গুণ করলে ডালিমের টাকা হবে। ডালিম লিখছি, তাহলে হবে ডালিম। তো ডালিম পাবে বা পেল 2 ক টাকা। সবুজ পেল, এটা মনে করি দিয়া লাগবা, মনে করি ঠিক আছে। লিঙ্কন পেল ক টাকা, ডালিম পাবে 2 টাকা। তো সবুজ তো দেওয়া আছে যে ডালিমের 5 ভাগে 3 ভাগ পাবে সবুজ। যেমন ডালিমের মান কি, ডালিম পায় 2 ক, এত এর 5 ভাগের 3 এত টাকা পাবে সবুজ। তাহলে এর মানে কি, এর মানে গুণ চিহ্ন একবারে দিয়ে দিলাম, তাহলে এক লাইন আর করতে হইল না। এত এর 3, তাহলে এইটার সাথে নিচেরটা অনেকে গুণ করে, নিচেরটা না উপরেরটার সাথে গুণ হয়। 2 কর সাথে 3 গুণ করলে হয় 6 ক, 2 আর 3 গুণ করে 6, আর এই ক, আর নিচের 5 নিচেই থাকলো এত টাকা। তাহলে 3 জনের অনুপাতটা আমরা লিখবো, যে সবুজ, ডালিম ও লিঙ্কনের টাকার অনুপাত। তাহলে সবুজের কত, 6 ক বাই 5, ডালিমের 2 ক, আর লিঙ্কনের ক। এখন আমরা একটু দেখো, আমরা যদি নিচের 5কে সরাইতে চাই, তার মানে আমরা 5কে সরাবো, এই জন্য 5 দিয়ে অনুপাতকে যে কোনো কিছু দিয়ে গুণ অথবা ভাগ করা যায়। আমরা 5 দিয়ে গুণ করবো, মানে যে হরে যা থাকে ওইটা দিয়ে গুণ করলেই ওই নিচের হরটা তাহলে উঠে যায়। তো 6 ককে 5 দিয়ে গুণ করলে হয় 5 5 কাটা গেলে থাকে 6 ক। 2 ককে মানে বুঝো নাই অনেকেই মনে হয়, যেমন এই যে 6 ক বাই কত আছে, 5 আছে না, এইটার সাথে মানে এইটাকে যদি আমরা 5 দিয়ে গুণ দিই, তাহলে এই 5 আর এই 5 কি যায়, কাটা যায়, তাহলে থাকে 6 ক। এই 6 ক লিখলাম, আশা করি বুঝছো। আর এই দ্বিতীয় যে এইটাকে, এই দ্বিতীয় রাশিটাকে আমরা 5 দিয়ে যদি গুণ দিই, তাহলে হয় 10 ক। একইভাবে ক কে 5 দিয়ে গুণ করলে হয় 5 ক। তার মানে আমরা এই লাইনে কি করছি, ওইটা থার্ড ব্র্যাকেট দিয়ে সুন্দর করে লিখে দেবে, যে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে, বুঝা গেল, থার্ড ব্র্যাকেট লিখে দিবা যে
5 ক দ্বারা গুণ করে এই লাইন পাইছি। এখন দেখো অনুপাতের মধ্যে একই রকম রাশি তোমার একক যদি থাকে ওগুলো বাদ দেওয়া যায়, বা একই রাশি থাকলে এটা বাদ দেওয়া যায়। যেমন এখানে ক, এখানে ক, এখানে কি আছে ক আছে, উভয় অংশ থেকে ক তিনটা ক আমরা বাদ দিতে পারি, তাহলে হয় ক, এইখানে হয় 6, এখানে হয় 10, এখানে কত হয় 5। তাহলে আমরা অনুপাত পেয়ে গেছি। এখন যেহেতু মোট টাকাকে এই অনুপাতে দিতে হবে, তার মানে আমরা অনুপাতের যোগফল বের করব ওই আগের অঙ্কের মতোই। অনুপাতের রাশিগুলোর যোগফল 6 যোগ 10 যোগ 5 তাহলে হয় 21। অতএব সবুজ পেল সম্পূর্ণ টাকা কত 6300। এত এর 21 ভাগের 6 ভাগও পায়, যেহেতু সবুজেরটা প্রথমে অনুপাত 6, সবুজ পেলে এত টাকা। আমরা যদি 21কে 21 দ্বারা ভাগ করি তাহলে হয় 1। 6300কে যদি 21 দ্বারা ভাগ করি তাহলে হয় 300। এখন এই 300 সাথে 6 গুণ করলে 3 6 18 আর 2টা 0, 1800 টাকা। 1800 টাকা। তার সবুজ এত টাকা পায়। আর ডালিম পেল মোট টাকা কত 6300। এত এর সম্পূর্ণ অংশ 21, 21-এর কত পায় কাটটা আমরা ডালিমেরটা, ডালিমের অনুপাত কত 10, উপরে 10। এত এর এত টাকা। 21কে 21 দ্বারা ভাগ করলে 1, 6300কে 21 দ্বারা ভাগ করলে হয় 300, 300-র সাথে 10 গুণ করলে 3 আর 1 গুণ করলে 3 আর 3টা 0, 3000 টাকা। একইভাবে লিঙ্কন পেল 6300 এর 21-এর কত অনুপাত 5, এত টাকা। 21কে 21 দিয়ে ভাগ করলে 1, 21 দিয়ে 6300-কে ভাগ করলে হয় 300, 300-কে 5 দিয়ে গুণ করলে 5 3 1500 টাকা। এটাই অ্যান্সার, লাস্টে লিখে দেওয়া উত্তর। সবুজ পেল 1800 টাকা, ডালিম পেল 300 টাকা, আর লিঙ্কন পেল 1500 টাকা। এখন 11 নম্বর লেখা আছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2, দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? মানে তামা দস্তা রূপার মধ্যে আমাদের ওই রূপার পরিমাণটা জানতে হবে। এই সম্পূর্ণ এই তিনটা মিলিয়ে হইল 19 গ্রাম। এই 19 গ্রামের মধ্যে রূপা কয় গ্রাম ওইটা জানতে হবে। আবার এই অনুপাত দেওয়া আছে দুইটার, দেখো যে তামা দস্তার অনুপাত, আর এইখানেও দেওয়া আছে দস্তা রূপার অনুপাত দেওয়া আছে। এখন এই এরকম উপাদান কিন্তু এখানে তিনটা, তামা দস্তা ও রূপা। উপাদান তিনটা দেওয়া থাকলে এরকম তোমার কি করবা দেখো 11 নম্বর অঙ্ক সহজ। তাহলে এইখানে তামা অনুপাত দস্তা এটা দেওয়া আছে 1:2, 1:2। আর একটু দেওয়া আছে দেখো দস্তা অনুপাত তামা, এটা দেওয়া আছে হইল 3:5। এখন দেখো এইরকম এইখানে দস্তার ক্ষেত্রে দেওয়া আছে কত 2, এই দস্তা দিতে 2 দিতে, এইখানে আবার দস্তার ক্ষেত্রে দেওয়া আছে কত 3। তাহলে একরকম নাই কিন্তু, এই জন্য আমরা কি করব এইটাকে একরকম বানানোর জন্য, মানে এনেও দস্তা এইখানে 2 এইখানে 3,
একই রকম বানানোর জন্য মানে মান এক বানানোর জন্য আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? এইখানে 10টা কত আছে, এইখানে 10টা কত আছে 3 দিয়ে, তার মানে 3 আছে না 10টা, এই 3 দিয়ে গুণ করতে হবে এই অংশটুককে। তারপর 3টা যদি 1কে গুণ করে হয় 3, 3 দিয়ে 2কে গুণ করলে হয় হলো 6। ঠিক একইভাবে এইটাকেও একরকম বানানোর জন্য আমরা কি করব? গুণ করব। কত দিয়ে গুণ করব? এইখানে 10টা কত আছে 2, এই 2 দিয়ে এই অংশকে গুণ করব। 2 দিয়ে গুণ করলে হয়ে যায় 2 দিয়ে 3কে গুণ করলে হয় 6, 2 দিয়ে 5কে গুণ করলে হয় 10। এখন দেখো 10টা কিন্তু একরকম হয়ে গেছে। এইখানে 10টার ক্ষেত্রে কত 6, এইখানে 10টার ক্ষেত্রে কত হইল 6 হইল। মান কিন্তু এখন এক হয়ে গেল একরকম। অতএব আমরা ধারাবাহিক অনুপাতটা লিখতে পারবো যে তামা অনুপাত 10টা, খালি 10টা লিখে ফেলি, 10টা অনুপাত হইল রূপা। তাহলে কত লেখা যায়? সমান প্রথমে আছে কি তামা, তামার ক্ষেত্রে কত আছে? এই যে তামার ক্ষেত্রে আছে কত 3। 10টার ক্ষেত্রে 10টা এখানে আছে হইলে কত 6, এখানেও 6 এখানেও 6, তাহলে 6। আর রূপার ক্ষেত্রে কত আছে? রূপার ক্ষেত্রে 10। এটা 10 তো তা মানে এটা হবে কি রূপা হবে, এটা হবে কি রূপা। একটু আমি একটু ভুল লিখছিলাম এই জন্য। তাহলে রূপা কত 10। তাহলে এই অনুপাত 3টা অনুপাত, তার মোট কত 19। তার মানে মোট যেহেতু দেওয়া আছে তার মানে এই অনুপাতের কি করবো আমরা যোগ করব। অনুপাতের রাশিগুলোর যোগফল 3 যোগ 6 যোগ 10, অতএব 16 19। এখন অতএব গহনায় রূপার পরিমাণ উনিশের কত যোগফল 19, সম্পূর্ণ অংশ কত 19, 19 এর রূপা, যেহেতু রূপা কত 10, 19 এর 10 এত গ্রাম বা এত অংশ। পরবর্তীতে আমরা হিসাব করে যদি 19 কাটা যায় তাহলে 10 থাকে, 10 তে রূপার পরিমাণ 10 গ্রাম। অতএব গহনায় লিখে দিলে ভালো হয়, গহনায় রূপার পরিমাণ 10 গ্রাম। এটাই হলো অ্যান্সার। এরপরে 12 বলছে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ, মানে 2টা গ্লাসের মধ্যে কি আছে শরবত আছে। 2টা গ্লাস কিন্তু 2টা, এইভাবে যে এই একটা গ্লাস, প্রথম গ্লাস, আরেকটা গ্লাস, দ্বিতীয় গ্লাস, এটার মধ্যে শরবত আছে, এটার মধ্যে কি আছে শরবত আছে। বলছে যে ওই শরবতে পানি আর সিরাপের অনুপাত 3:2। দ্বিতীয় গ্লাসে মানে ওই শরবতে পানি আর সিরাপের অনুপাত ক্রমে প্রথম গ্লাসে 3:2, মানে এই যে প্রথম যে গ্লাসটা এনে 3:2, মানে পানি আর সিরাপ, সিরাপ বলতে যেটা মিশানো হয় পানিতে ওইটাই, পানি ও সিরাপের অনুপাত 3:2। আর দ্বিতীয় গ্লাসে 5:4, 5:4, মানে 3 ভাগ পানি আর 2 ভাগ ওই যে কোনো একটা কিছু মিশানো হয়েছে যাকে শরবত বলতেছে, সিরাপ বলা হইতেছে। আবার এইটার মধ্যে পানি, 2টার মধ্যেই পানি বেশি, সিরাপের পরিমাণটা কম, এরকম দেওয়া আছে।
এখানে উপাদান মাত্র দুইটা, কিন্তু এই তো বুঝতেছো পানি আর কি সিরাপ। তাহলে এখানে তো আর এই 11 নম্বর অঙ্ক যেভাবে করলাম ওইভাবে আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তর করবো না, এটা অন্যভাবে করতে হবে অঙ্কটা। কারণ ওই দুইটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। তাহলে কিভাবে করবো দেখো এটার সমাধান। তাহলে আমরা সমাধান করি যে প্রথম গ্লাসে কয় নাম্বার 12, প্রথম গ্লাসে পানি অনুপাত সিরাপ, তো দেখতেই পাচ্ছ পানি আর সিরাপের অনুপাত কত 3:2, 3:2। তাহলে পানি আর সিরাপের অনুপাত 3:2, তাহলে এখানে অনুপাতের যোগফল কত হবে? অনুপাতের রাশির যোগফল 3 যোগ 2। আচ্ছা রাশিগুলোর লিখে দিলে ভালো হইতো। অনুপাতের রাশিগুলোর যোগফল সমান কত হয়? 5 হয়। তাহলে সিরাপ পানির পরিমাণ কত তুমি অবশ্যই তাহলে অতএব আমরা বলতে পারি প্রথম গ্লাসে পানির পরিমাণ তাহলে কত হয়? সম্পূর্ণ অংশ হইল কত 5, এর কত অংশ পানি, যেহেতু বলছে পানির অনুপাত হইল কত তোমার পানি 3, তাহলে পানি 3 এত, প্রথম গ্লাস পানির পরিমাণ এত। অতএব প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ সম্পূর্ণ অংশটা 5 ভাগের কত 2, এটাও লিখতে পারি 2। আবার একইভাবে আমরা দ্বিতীয় গ্লাসেরটাও বের করবো যে অতএব দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ এটাই কিভাবে বের করলাম? অনুপাত যোগ করলাম, 5 আর 4 যোগ করলে এক্ষেত্রে কত হবে? 9 হবে দ্বিতীয় ক্লাসে। আর যেহেতু পানির পরিমাণ, পানি কোনটা? এই যে প্রথম অংশটা পানি, তাহলে 9 ভাগের 5 এত সবটি মতো অংশ লিখে দিই এগুলা এই যে ভগ্নাংশ যেগুলো না, এত অংশ জায়গা নাই তো লিখি নাই, এইটার মধ্যে লিখে দেবো অংশ, এখানে লিখতে হবে না, জাস্ট এই যে ভগ্নাংশ। তাহলে একইভাবে দ্বিতীয় গ্লাসে শরবত বলে সিরাপ, দ্বিতীয় সিরাপের পরিমাণ তাহলে কত হবে? সম্পূর্ণ অংশ কত? 9 এর কত 4। তার মানে আমাদের এই অংশটা আশা করি বুঝতে পারছো কিভাবে করলাম। এখন তোমার তাহলে পানির পরিমাণটা মিশ্রণ যদি মিশাই, মিশ্রণে পানির পরিমাণ কত হইল? প্রথম গ্লাসে পানির পরিমাণ হইল 3/5 এইটা, আর দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ হইল 5/9। তাহলে মোট পানি এইটা হয়ে গেল না? মিশ্রণ মানে কি? দুইটা গ্লাসের পানি আমরা যোগ করব, পানির পরিমাণটুকু যোগ করলাম এত অংশ। এরকম ভগ্নাংশ থাকলে আমরা কি করি? লসাগু নেই। 5 আর 9 এর লসাগু কত হয়? 5 আর 9 এর লসাগু গুণ করলেই পাওয়া যায় 5 নং কত? 45। পরের কাজ হলো নিচেরটা দেয়, নিচেরটারে ভাগ, 5 দিয়ে 45 ভাগ করলে হয় কত? 9 এর সাথে 3 গুণ করলে 3 নং 27, এটুকু লিখতে হবে, মাঝখানে যোগ চিহ্ন। আবার এই 9 দিয়ে 45কে ভাগ করলে হয় 5, 5-এর সাথে আবার মানে এই 9 দিয়ে 45কে ভাগ করলে 5, ওই 5-এর সাথে এই 5 গুণ করলে হয় 25 অংশ, তার মানে 45, 27 আর 25
তোমরা যদি যোগ করো, যোগ করলে হবে 52 এত অংশ। তাহলে পানির পরিমাণ আমরা পেয়ে গেলাম এত অংশ। মিশ্রণে সিরাপের পরিমাণটা এখন বের করব। সিরাপের পরিমাণ, যদি মিশ্রণ মানে কি 2টা গ্লাসের পানিগুলো মিশ্রিত করতে, মানে সর্বোচ্চ মিশ্রিত করলাম। মিশ্রিত করলে যে আগের গ্লাসে সিরাপ ছিল কত অংশ, যে প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ ছিল 5/2, এটার সাথে দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ ছিল 9/4 এত অংশ। ঠিক একইভাবে এটার হিসাবটা করলে 5 নং 45, এটা ভাগ করলে হয় কত, 9, 9 সাথে 2 গুণ করলে 18, আবার এই 9 দ্বারা 45কে ভাগ করলে হয় 5, 5-এর সাথে 4 গুণ করলে হয় কত 20, 20 আর 18 যোগ করলে হয় 38, ভাগ কত 45 এত অংশ। তারপরে জাস্ট মিশ্রণে পানি, অতএব আমার যা জানতে চাইছে ওইটা আমরা লিখে দিই। অতএব মিশ্রণে পানি অনুপাত সিরাপ সমান 52/45 অনুপাত 38/45 এত। আচ্ছা, এটা 52/45, এটা দুইটার মধ্যেই 45 নিচে, বা একটা 52/45 আর একটা 38/45। অনুপাতের ক্ষেত্রে তোমার যদি হর একই হয় ওগুলা বাদ দেওয়া যায়, তাহলে 52 অনুপাত 38। তারপরে যদি অনুপাতকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে ভাগ করে দিতে হয়, যেমন 2 দিয়ে 2টাকেই ভাগ যায়, যেমন 2 দিয়ে 52কে ভাগ করলে হয় 26, 2 দিয়ে 38কে ভাগ করলে হয় 19, আর 26 অনুপাত 19, এটাই হলো কি অ্যান্সার। এখন 13 বলছে ক অনুপাত খ দেওয়া আছে 4:7, আর দেওয়া আছে খ অনুপাত গ দেওয়া আছে 10:7। ক অনুপাত খ অনুপাত গ মানে এইরকম বের করতে হবে। তাহলে এখানে দেখো যে এইখানে কর ক্ষেত্রে 4, এইখানে খর জন্য 7, আবার এইখানে খর জন্য 10, মানে ভিন্ন। এরকম খর মান 1 বানানোর জন্য আমরা গুণ করব, ওই যে 11 নাম্বার যেভাবে করলাম ওইভাবে করতে হবে। কি কাজ, তুমি যে যা দেওয়া আছে এটা লিখে নেবা, যে ক অনুপাত খ দেওয়া আছে, ক অনুপাত খ সমান কত আছে 4:7। এই লাইনটা কিন্তু শেষ হয় নাই, আরেকটা অনুপাত দেওয়া আছে, যে খ অনুপাত গ সমান দেওয়া আছে হইল 10:7। এখানে খর ক্ষেত্রে দেওয়া আছে কত 7 মান, এনতে খর ক্ষেত্রে হইতাছে মান কত 10, কারণ খ প্রথম আছে 10 প্রথম আছে। তখন এই মান দুইটা 1 বানানোর জন্য আমরা কি করতে হয়, এই অনুপাতকে গুণ করব। কত দিয়ে গুণ করব, এইটার এই দ্বিতীয় অনুপাতে যে তোমার দেখো যে খর ক্ষেত্রে কত আছে 10 আছে, এই 10 দিয়ে 2টাকেই গুণ করব। 10 দ্বারা 4কে গুণ করলে হয় 40, 10 দ্বারা 7কে গুণ করলে হয় 70। আবার এই ক্ষেত্রে এই দ্বিতীয় অনুপাতকে গুণ করব, কত দিয়ে গুণ করব, এইখানে আমরা যে খ 1 বানাইতেছি, খর মান 1 ওই রকম হওয়ার জন্য এই কাজটা করলাম। এই জন্য খর মান দিয়ে এই 2টাকেই গুণ করতে হয়, মানে এই প্রথম অনুপাতের যে খর মান দিয়ে এই দ্বিতীয় অনুপাতটি গুণ করলাম। আবার এই দ্বিতীয় অনুপাতে খর মান কত 10, এই 10 দিয়ে আবার এইটাকে গুণ করছি, এই 10 দিয়ে এটা গুণ করলাম। এখন এই খর মান কত 7, এই 7 দিয়ে এইটুকু গুণ করব। 7 দিয়ে 10কে গুণ করলে 70, 7 দিয়ে 7কে গুণ করলে 49। দেখছো এখন দেখো খর মান কত হয়ে গেছে 70, এইখানে খর মান কত হলো 70, একই হয়ে গেল না, এই কাজটাই। অতএব ক অনুপাত খ অনুপাত গ কত লিখতে পারি, কর ক্ষেত্রে কত 40 অনুপাত খর ক্ষেত্রে কত 70 আর ঘর ক্ষেত্রে কত 49, এইটাই অ্যান্সার। 40 অনুপাত 70 অনুপাত 49। আশা করি বুঝতে পারছ। এখন আমরা 14 নম্বর করাবো, এটা আরো সহজ। এখন 14 নম্বর সমাধান লেখা আছে 9600 টাকা সারা
মাইমুনা ও রাইসার মধ্যে 4:3:1 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। এইরকম যে মোট একটা অংশরে যদি ভাগ করে দিতে বলে আর যদি অনুপাত দেওয়া থাকে আমরা কি করি, অনুপাতের যোগফলটা বের করি, তারপরে হয়ে যায়। একদম অঙ্ক সহজ এটা। দেখো তাহলে কিভাবে আমি করি যে 14 নম্বর, তাহলে মোট কয় টাকা দেওয়া আছে এটা লিখি, যে টাকার পরিমাণটা দেওয়া আছে হলো 9,600। আর প্রদত্ত যে অনুপাতটা দেওয়া আছে, প্রদত্ত অনুপাত হলো 4:3:1। এই অনুপাত দেওয়া আছে। অনুপাতের রাশিগুলোর কি করব, আমরা যোগ করব। অনুপাতের রাশিগুলোর তাহলে কত হয়, 8 হয়। অতএব সারা পাবে 9,600 এত টাকার সর্বমোট হলে 8 ভাগ। ওই সর্বমোটটা নিচে থাকে, 8 ভাগের কয় ভাগও পাবে, 4 ভাগ। ওর অনুপাতটা যেহেতু এখানে 4 ছিল, 4, তারপর হিসাব করলে এখানে কত হয়, তো কি তো অংশ সমান হইল। হিসাব যদি আমরা করি যে কাটাকাটি করলে, যেমন 8 দিয়ে যদি আমরা 9,600কে 8 দিয়ে 8কে ভাগ করলে হয় 1, 8 দিয়ে 9,600কে ভাগ করলে ভাগফল হয় 120, 1200। ভাগফল হয় কত, 1200। 1200-র সাথে আবার 4 গুণ করলে হয় 4 বাই কত, 4800 টাকা। তাহলে সারা পাবে এত টাকা। একইভাবে মাইমুনারটা বের করব। মাইমুনা পাবে সর্বমোট টাকা হলো 9,600। এত টাকার সর্বমোট কত অংশ, 8 অংশ। 8 ভাগেরও কয় ভাগও পাবে, ওর ক্ষেত্রে যে 3 অনুপাত ছিল, তাহলে এখানে দেব 3। এত অংশ পাবে। তার মানে আমরা হিসাব যদি করি, 8 দিয়ে 8কে ভাগ করলে হয় 1, 8 দিয়ে এইটাকে ভাগ করলে হয় 1200, 1200-র সাথে 3 গুণ করলে হয় 3600। এত টাকা। আর একইভাবে রাইসারটা বের করব। রাইসা কত পাবে, সম্পূর্ণ অংশটা হলো 9,600। এত টাকার সর্বমোট অংশ 8 ভাগের ওভাবে হলো 1, যেহেতু অনুপাত 1। এত অংশ ভাগের 1 অংশ সমান, তার মানে হিসাব করলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, 8 দিয়ে 9,600কে ভাগ করলে ভাগফল 1200, 1200-র সাথে 1 গুণ করলে হয় 1200। এত টাকা। আশা করি এই 14 নম্বর বুঝছো। লাস্টে লিখে দেওয়া যে সারা পাবে 4,800 টাকা, মাইমুনা পাবে 3,600 টাকা এবং রাইসা পাবে 1200 টাকা। এটা লিখে দিবা জাস্ট। এখন 15 নম্বর, এইটাও একই রকম যে 3 ছাত্রের মধ্যে 4200 টাকা অর্থাৎ 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তবে কে কত টাকা পাবে। অনুপাতটা হবে শ্রেণী অনুপাতে, আর মোট টাকার পরিমাণ দেওয়া আছে একদম সেম, একই রকম। 3 জনের শ্রেণীর অনুপাতটা তাহলে কত হবে, 3 জনের শ্রেণী অনুপাতটা তাহলে হবে, যেহেতু একজন পরে হলো তোমার ষষ্ঠ শ্রেণী, আরেকজন সপ্তম, আরেকজন কত, অষ্টম, তাহলে 6:7:8 এটা হবে।
এখানে অনুপাতের কি বের, যেহেতু মোট অংশরে মোট একটা পরিমাণকে ভাগ করে দিতে হবে, তার মানে অনুপাতের যোগফলটা বের করতে হবে। অনুপাতের যোগফল, তাহলে অনুপাতের রাশিগুলো লিখবা, রাশিগুলোর অনুপাতের এখানে রাশিগুলোর যোগফল সমান 300 যোগ করে দিবা, 6 যোগ 7 যোগ 8 যোগ করলে হয় 21। তার মানে এখন আমরা বের করব যে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে 4200 টাকার 21 ভাগের 6 এত অংশ। 21 ভাগের 6 অংশ মানে কয় টাকা হিসাব হয়? 21কে 21 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, 4200কে 21 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 200। এই 200 সাথে আবার 6 গুণ করলে 6 দুগুণে 12 আর 2টা শূন্য, 1200 টাকা। একইভাবে সপ্তম শ্রেণীর ছাত্র পাবে তোমার 4200 টাকার 21 ভাগের কয় অংশ, ওর অনুপাত যেহেতু 7 এত অংশ সমান আমরা কয় টাকা লিখতে পারি? 21কে 21 দিয়ে ভাগ করলে হয় 1, আর 4200কে 21 দিয়ে ভাগ করলে হয় 200। 200 সাথে 7 গুণ করলে 7 দুগুণে 1400 এত টাকা। একইভাবে অষ্টম শ্রেণীর ছাত্র পাবে কয় টাকা পাবে? 4200 এত টাকার 21 ভাগের মোট অংশ 21 ভাগের কয় ভাগ? 8 ভাগ এত অংশ। জাস্ট এন অংশ লিখে দিও। 21কে 21 দিয়ে ভাগ করলে 1, 4200কে 21 দিয়ে ভাগ করলে হয় হলো 200, 8 দুগুণে 16 আর 2টা শূন্য, 1600 টাকা। জাস্ট লাস্টে এটাই লিখে দিবা যে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে 1200 টাকা, সপ্তম শ্রেণীর ছাত্র পাবে 1400 টাকা, অষ্টম শ্রেণীর ছাত্র পাবে 1600 টাকা। এটাই অ্যান্সার। জাস্ট লাস্ট অঙ্কটা 16 নাম্বার বলছে সুলাইমান ও সালমানের আয়ের অনুপাত 5:7, আর সালমান ও ইউসুফের আয়ের অনুপাত 4:5। সুলাইমানের আয় 120 টাকা হলে ইউসুফের আয় কত? এইখানে দেখো দুইটা অনুপাত দেওয়া আছে, আমি জাস্ট লিখলে কিভাবে আমরা বের করব দেখো, এটা একদম সহজ। এরকম অঙ্ক আগে করিয়েছি 16 নাম্বার, যে তোমার যা দেওয়া আছে এটাকে লিখি যে সুলাইমান, প্রথমে যে দুইটা অনুপাত দেওয়া আছে এটা লিখি। দেখো সুলাইমান অনুপাত সালমান সমান দেওয়া আছে কত? 5:7। এই লাইনটা শেষে নেই, এই লাইনটা আর একটু বাড়াবো, আরেকটা অনুপাত যদি আছে ওইটাও লিখি। দেখো যে সালমান অনুপাত ইউসুফ এই জিনিসটা দেওয়া আছে তোমার 4:5। এইখানে দেখো ব্যক্তি কিন্তু একই, যে এইখানেও সালমান, কিন্তু এইখানে সালমানের ক্ষেত্রে দেওয়া আছে কত? মান আছে 7, এইখানে সালমানের ক্ষেত্রে মান কত আছে? 4। এই দুইটা মান ভিন্ন, এরকম ভিন্ন মান থাকলে একই রকম বানানোর চেষ্টা করি আমরা। বানানোর জন্য আমরা কি কাজ করি? আমরা এই অনুপাতে যে সালমানের যে মান এইটা দিয়ে এই দুইটাকে গুণ করি, আবার এই দ্বিতীয় অনুপাতে যে সালমানের যে মান, এর মান আছে কত? 4, এইটা দিয়ে আবার এই দুইটাকে গুণ করি, তাই মান এক হয়ে যায়। যেমন এই 4 দিয়ে যদি 5কে গুণ করি হয় 20, এই 4 দিয়ে 7কে গুণ করলে হয় কত? 28। আবার একইভাবে এই 7 দিয়ে আবার এই দুইটাকে গুণ করব, যেহেতু সালমানের মান এক বানাইতে চাইতেছি, এই জন্য সালমানের মান দিয়েই গুণ করতে হবে। তাহলে এই 7 দিয়ে 4কে গুণ করলে তাহলে মান হয় হইল 4 7 28।
আর এই 7 দিয়ে 5কে গুণ করলে 5 7 35। আগে পরে কি হলো এটা দেখার বিষয় না। এখন দেখো সালমানের অনুপাত কত, মান কত 28, এইখানে সালমানের মান কত 28। তাহলে এখন তো আমরা এইভাবে লিখতে পারি না। অতএব সুলাইমান অনুপাত সালমান অনুপাত ইউসুফ মান কত? সুলাইমানের ক্ষেত্রে কত 20, সালমানের ক্ষেত্রে মান কত 28, আর ইউসুফের ক্ষেত্রে মান কত 35। এখন আমরা অনুপাতের কি বের করব? তোমার এখন যে অনুপাতটা একজনের মান, তোমার টাকার পরিমাণটা দেওয়া আছে যে সুলাইমানের আয় 120 টাকা। এই ক্ষেত্রে আমরা এই কাজটা করব, যার মান দরকার বের করতে বলছি ইউসুফের, তাহলে ইউসুফ আর সুলাইমানের ক্ষেত্রে আমরা অনুপাতটা নিব। অতএব যে ইউসুফ অনুপাত সুলাইমান। তাহলে দেখো ইউসুফের ক্ষেত্রে কত মান কত 35, অনুপাত সুলাইমানের ক্ষেত্রে দশে কত 20। যে তোমার লাগবে হলো ইউসুফের আয় কত, এটা জানতে চাইছি ইউসুফেরটা। তাহলে দেখো ইউসুফকে লিখলাম ইউসুফ, অনুপাতের কারণে ভাগ চিহ্ন দেওয়া যায়, আর নিচে কি সুলাইমান ইউসুফের কি লিখতে পারি, আয় লিখতে পারি। ইউসুফের তার সমস্যা নাই 35 ভাগ, অনুপাতের কারণে ভাগ নিচে কত 20। দেখো এখন ইউসুফের ক্ষেত্রে মান দেওয়া নেই। ইউসুফ এখানে আমরা লিখতে পারি যে ইউসুফের কি লিখতে পারি আয় অনুপাত সুলাইমানের আয়, এটা আমরা লিখতে পারি। একটু জায়গার স্বল্প তোমরা লিখে নিও যে ইউসুফের আয়, তারপর অনুপাত চিহ্ন দেওয়া লাগবে সুলাইমানের আয়, এই সমান চিহ্নের আগে। তাহলে এইখানেও আমরা লিখে দেবো ইউসুফের আয় অনুপাতের কারণে ভাগ চিহ্ন সুলাইমানের আয়। তারপর দেখো ইউসুফের আয়, আর নিচে আছে কি সুলাইমানের আয়, এটা কিন্তু প্রশ্নে দেওয়া হয়েছে কত 120। তাহলে সুলাইমানের আয়ের পরিবর্তে আমি লিখলাম কত 120, এবার হচ্ছে 35, আর এখানে কত আছে 20। বা তাহলে ইউসুফের আয় এখানে রাখলাম, উপরের অংশটা রাখলাম যে ইউসুফের আয়, এই 120 ভাগ আছে ওই দিক গেলে কি হবে গুণ হবে, তাহলে 35 ভাগ 20 গুণ হইল 120। তাহলে এখানে অতএব ইউসুফের, তাহলে এই 0 0 কাটা, 12 আর 2 এটা কাটাকাটি করলে হইল এই 12, 2 কাটাকাটি করলে 6, মানে 20 দিয়ে 120কে 20 দিয়ে ভাগ করলে হয় 1, 120কে 20 দিয়ে ভাগ করলে হয় 6, 6-এর সাথে 35 গুণ করব, 6 আর 35 গুণ করলে হয় 210। কত 210, কারণ 5 6 কত 30, 30 শূন্য হাত থেকে 3, 3 6 18, আর 3 21। তাহলে ইউসুফের এত টাকা শেষ। এইটাই হলো তোমার কি অ্যান্সার। লাস্টে লিখে দেবো ইউসুফের আয় 210 টাকা। ধন্যবাদ আজকের ক্লাসটি সকলে দেখার জন্য, ধন্যবাদ।